সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি কখনো কম্পিটিটিভ সেন্টেন্স করতে গিয়ে দেখো কম্পিটিং এর মধ্যে রিলেটিভ প্রোনাউন আছে, সেক্ষেত্রে তোমরা কমপ্লিট কেমনে করবে আসো দেখাচ্ছি। প্রথমত তোমাদেরকে খেয়াল করতে হবে, দেখো হু, হুজ, শি গেভ মি আ পেন, দ্যাট, অথবা দ্য পারসন হোম, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন কি কি, হু, হু ইজ দ্যাট, হুজ, হোম, এইগুলো আর কি। তোমাদের কমপ্লিট করার সময় মনে রাখতে হবে এর পূর্বের অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্ব পদটা কি আছে সেই অনুযায়ী কমপ্লিট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে টেন্স অর্থাৎ সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা খেয়াল করতে হবে, সেই অনুযায়ী কমপ্লিট করতে হবে। আসো দেখি একটু কমপ্লিট করি। আই হ্যাভ আ ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড আছে, হু ইজ আ ডক্টর, সে হচ্ছে একজন ডাক্তার। দেখো আই হ্যাভ আ ফ্রেন্ড, এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্স থাকার কারণে পরবর্তী সেন্টেন্সটা কিন্তু আমরা কি করলাম, প্রেজেন্ট টেন্সে কমপ্লিট করলাম। আবার আরেকটা উদাহরণ দেখো, আই স আ ম্যান, আমি একটা লোককে দেখেছিলাম, হুজ নেম ইজ হাসান, যার নাম হচ্ছে হাসান। দেখো আমি একটা লোককে দেখেছিলাম পাস্ট টেন্সে আছে, কিন্তু পরবর্তী সেন্টেন্সটাই প্রেজেন্ট টেন্সে লিখলাম, কারণ লোকটা তো এখনো আছে। আমি দেখেছিলাম আগে, কিন্তু লোকটা এখনো আছে, এই কারণে পরবর্তী সেন্টেন্সটা আমি প্রেজেন্ট টেন্সে করেছি। অর্থাৎ মিনিং এর কারণে আগেরটা প্রেজেন্ট টেন্স থাকার পরেও পরেরটা পাস্ট টেন্স হতে পারে, নর্মালি আগেরটা পাস্ট টেন্স থাকার পরেও পরেরটা প্রেজেন্ট টেন্স হতে পারে যদি সেটা মিনিংফুল হয়ে থাকে। এরপর একটা উদাহরণ দেখো, শি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল, দ্যাট ইজ ব্লু, যেটা হচ্ছে নীল। তুমি এখানে রেডও লিখতে পারো, ব্ল্যাকও লিখতে পারো, হোয়াটএভার তোমার যেটা ইচ্ছা, মিনিংফুল হইলেই হলো, তুমি লিখতেই পারো, সমস্যা নেই। আর একটা উদাহরণ দেখো, দ্য পারসন হোম, ওই ব্যক্তি যাকে আমি, যাকে, হোম মানে যাকে, তাহলে এমন কিছু দিয়ে কমপ্লিট করতে হবে যাতে মিনিংফুল হয়। দেখি, দ্য পারসন হোম আই লাভ মোস্ট, যে ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, ইজ কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি যাকে ভালোবাসি পৃথিবীতে সবচাইতে বেশি সে হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমাদেরকে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, কোনো সেন্টেন্সের মধ্যে রিলেটিভ প্রোনাউন থাকলে তুমি পরবর্তী সেন্টেন্সটি কমপ্লিট করবা তার পূর্বের অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্বপদ এবং টেন্সটা খেয়াল করে। এইটুকু খেয়াল করলে তোমাদের আশা করি রিলেটিভ প্রোনাউন জনিত কোনো সেন্টেন্সকে কমপ্লিট করতে প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুলগুলো নিয়ে কথা বলি। শিক্ষার্থীরা, যদি সেন্টেন্সের মধ্যে থাকে উইদাউট অথবা বাই, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে উইদাউট শব্দের অর্থ হচ্ছে ব্যতীত অথবা ছাড়া, আর বাই মানে হলো মাধ্যমে অথবা দ্বারা। সুতরাং তোমরা বাই আর উইদাউট মিনিং এর উপরে খেয়াল করে তোমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করবা। অবশ্যই যদি এরপরে ভার্ব বসাও তাহলে ভার্বের সাথে এনজি করতে হবে। যেমন আসো আমরা উদাহরণ দেখি, উইদাউট রিডিং মোর, বেশি পড়া ছাড়া, অর্থাৎ বেশি পড়া ব্যতীত, অর্থাৎ বেশি না পড়লে কি হয় তাই হবে যা হয়। উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস, অর্থাৎ বেশি না পড়লে যা হয় তাই হবে, ইউ ক্যান নট পাস। কিন্তু আর একটা উদাহরণ দেখো, বাই রিডিং মোর, বেশি পড়ার মাধ্যমে বা বেশি পড়ার দ্বারা কি হবে, ইউ উইল পাস, অর্থাৎ বেশি পড়ার মাধ্যমে তুমি পাস করবা। আবার দেখো, উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ ব্যতীত কি হবে না, ফিট থাকতে পারবে না, ইউ ক্যান নট বি ফিট, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া তুমি ফিট থাকতে পারবে না। আবার আরেকটা উদাহরণ দেখো, বাই প্লেইং রেগুলারলি, নিয়মিত খেলার মাধ্যমে, অর্থাৎ ইফ ইউ প্লে রেগুলারলি, তুমি যদি নিয়মিত খেলো তাহলে কি হবে, ইউ উইল বি ফিট, তুমি যদি নিয়মিত খেলো অর্থাৎ নিয়মিত খেলার মাধ্যমে তুমি ফিট থাকবা। আসলে উইদাউট প্লাস আইএনজি এটা হচ্ছে ইফযুক্ত বাক্য, এটা ইফযুক্ত বাক্য যদি না বোধক হয় এইটারই সিম্পল সেন্টেন্স এটা। আবার ইফযুক্ত বাক্য হ্যাঁ বোধক হলে যেটা হয় ঠিক এইটার সিম্পল সেন্টেন্স হচ্ছে বাই প্লাস আইএনজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মূল কথা হচ্ছে তোমরা মিনিংয়ের দিকে খেয়াল করে বাক্যটা কমপ্লিট করবা। অবশ্যই উইদাউট অথবা বাই এরপরে যদি কোনো ভার্ব থাকে তোমাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুলগুলো নিয়ে কথা বলি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করার সময় যদি সেন্টেন্সের মধ্যে কোনো স্থান বা স্থানের নাম দেখো তাহলে তোমরা হোয়ার প্লাস সাবজেক্ট দিয়ে বাক্যটা কমপ্লিট করবা। আসো উদাহরণ দেখি। দেখো উদাহরণটা কি আছে, মক্কা ইজ দ্য প্লেস, মক্কা এমন একটি জায়গা, হোয়ার উই গো ফর হজ,
মক্কা এমন একটা জায়গা যেখানে আমরা হজ করতে যাই। তাহলে মক্কা, দেখো মক্কা একটা প্লেস, এই কারণে আবার এখানে প্লেসটা উল্লেখ করাও আছে। তাহলে মূল কথা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো স্থান অথবা স্থানের নাম থাকে তাহলে তোমরা হোয়ার প্লাস সাবজেক্ট দিয়ে বাক্যটা কমপ্লিট করবা টেন্স অনুযায়ী, তোমরা যাতে মিনিং ঠিক মতো হয় সেই দিকে খেয়াল রাখবা। আর একটা উদাহরণ দেখো, রেল স্টেশন ইজ দ্য প্লেস অথবা ইজ আ প্লেস, অর্থাৎ ট্রেন স্টেশন এমন একটা জায়গা যেখানে হোয়ার ট্রেনস অথবা ট্রেন, তুমি যেটা লেখা সমস্যা নেই, ট্রেন স্টপস, অর্থাৎ ট্রেন স্টেশন এমন একটা জায়গা যেখানে ট্রেন থামে। তাহলে দেখো ওয়ার প্লাস সাবজেক্ট দিয়ে বাক্যটা কমপ্লিট করা হয়েছে। আর আরেকটা উদাহরণ দেখো, রাজশাহী ইজ দ্য প্লেস, রাজশাহী এমন একটা জায়গা ওয়ার যেখানে ম্যাঙ্গোস আর গ্রোন, রাজশাহী এমন একটা জায়গা যেখানে আম উৎপাদন করা হয়। তোমরা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওয়ার প্লাস সাবজেক্ট এরপরে বাক্য কমপ্লিট করা হয়েছে। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি প্লেস থাকে অথবা প্লেসের নাম থাকে তাহলে তোমরা এই সেন্টেন্সটাকে, ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করার ক্ষেত্রে হোয়ার প্লাস সাবজেক্ট দিয়ে বাক্যটা কমপ্লিট করবা টেন্স অনুযায়ী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুল নিয়ে কথা বলি। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, ইনকমপ্লিট সেন্টেন্সের মধ্যে যদি কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে তোমরা কমপ্লিট করার সময় ওএন প্লাস সাবজেক্ট লিখে এরপরে টেন্স অনুযায়ী বাকিটুকু কমপ্লিট করবা। আসো উদাহরণ দেখি। দেখো, স্যাটারডে ইজ দ্য ডে, অর্থাৎ শনিবার এমন একটা দিন, ওয়েন যখন, দ্য উইক অর্থাৎ সপ্তাহ, বিগিনস অর্থাৎ শনিবার দিয়ে মূলত সপ্তাহ শুরু হয়। দেখো ওয়েন প্লাস সাবজেক্ট লিখে বাক্যটা কমপ্লিট করা হয়েছে। আর একটা উদাহরণ দেখো, 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হচ্ছে এমন একটা বছর যখন ওয়েন উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স অথবা ফ্রিডম, যেটা লিখতে চাই, ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ দেখো ওয়েন প্লাস সাবজেক্ট এরপরে বাক্যটা কমপ্লিট করা হয়েছে টেন্স অনুযায়ী। যেহেতু 1971 সাল অতীত নির্দেশক একটা সময় নির্দেশ করছে, এই কারণে সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে উল্লেখ করলাম। এরপর আর একটা উদাহরণ দেখো, 10 PM ইজ দ্য টাইম, অর্থাৎ রাত 10টা হচ্ছে এমন একটা সময়, ওয়েন যখন, উই অথবা আই, যেটা দিতে চাই দিতে পারে, গো টু বেড, যখন আমরা বিছানায় যাই অর্থাৎ আমাদের ঘুমানোর সময়। তাহলে দেখো এই সময়বাচক শব্দ 1971 সাল, 10টা, শনিবার, এই সময়বাচক শব্দ থাকার কারণে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট আমরা করেছি ওয়েন প্লাস সাবজেক্ট দিয়ে। এরপরে টেন্স অনুযায়ী, মুড অনুযায়ী, তারপরে মিনিং অনুযায়ী আমরা বাক্যটাকে কমপ্লিট করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসে এবার আমরা পরবর্তী রুলগুলো নিয়ে কথা বলি। প্রিয় শিক্ষার্থীরা, কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে তোমরা যদি ইনকেস দেখো তাহলে তোমরা কমপ্লিট করার সময় খেয়াল করবা ইনকেস শব্দের অর্থ হচ্ছে যদি। আর ইনকেস দ্বারা মূলত কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যে প্রিন্সিপাল ক্লজ আছে এটার কারণ নির্দেশ করে। সুতরাং তোমরা ইনকেসের পরে সাবজেক্ট সহকারে প্রেজেন্ট টেন্সে একটা বাক্য লিখবা যেটা প্রিন্সিপাল ক্লজের কারণ নির্দেশ করবে। আসো উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, আই উইল কাম টুমরো, আমি কালকে আসব, ইনকেস যদি, ইউ ওয়ান্ট যদি তুমি চাও, দেখো প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, অর্থাৎ তুমি যদি চাও তাহলে আমি আগামীকালকে আসবো। আর একটা উদাহরণ দেখো, আই উইল স্টে হেয়ার, আমি এখানে অপেক্ষা করব, ইন কেস যদি, হি ওয়ান্টস সে যদি চায়। এরপর আরেকটা উদাহরণ দেখো, হি উইল ক্যারি অ্যান আমব্রেলা, সে একটা আমব্রেলা বহন করবে, অর্থাৎ সে ছাতা বহন করবে। ইন কেস যদি, ইট রেইনস, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে সে ছাতা বহন করবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, ইনকেস এর পরে সাবজেক্টের পরে কিন্তু ভি1 ইউজ করা হয়েছে, এখানে সাবজেক্টের পরে এস ফর্ম ইউজ করা হয়েছে যেটা প্রেজেন্ট টেন্সের লক্ষণ, এখানে সাবজেক্টের পরে এস ফর্ম ইউজ করা হয়েছে যেটা প্রেজেন্ট টেন্সের লক্ষণ। মূল কথা হচ্ছে ইনকেস শব্দের অর্থ হচ্ছে যদি, এটা মূলত ইনকেস দ্বারা মূলত প্রিন্সিপাল ক্লজের কারণ নির্দেশ করে।
তোমরা এমন একটা সেন্টেন্স লিখবা এরপরে কমপ্লিট করার জন্য যেটা প্রিন্সিপাল ক্লজের কারণ বা বিশেষ করে কারণটাই নির্দেশ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুলগুলি নিয়ে কথা বলি। শিক্ষার্থীরা, কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে তোমরা যদি শুরুতে দেখো উড দ্যাট অথবা আই উইশ, সেক্ষেত্রে কমপ্লিট করার সময় তোমরা কি করবা, পরবর্তী অংশটুকুকে পাস্ট টেন্সে লিখবা। সাধারণত এটা অসম্ভব ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে বসে। যেমন উদাহরণ দেখো, উড দ্যাটের পরে সাবজেক্টের পরে কুড প্লাস ভিওয়ানও লেখা যায়, ওয়ারও লেখা যায়। যেমন আমি যদি লিখি উড দ্যাট আই কুড বি চাইল্ড এগেইন, অর্থাৎ আমি যদি আবার শিশু হইতাম। আবার এই সেন্টেন্সটাকে তুমি এভাবে লিখতে পারো, উড দ্যাট আই ওয়ার আ চাইল্ড এগেইন, আমি যদি শিশু হইতাম। অর্থাৎ উড দ্যাটের পরে সাবজেক্টের পরে তুমি কুড প্লাস ভিওয়ানও লিখতে পারো। আর যদি তুমি বি লিখতে চাও, এই বিটা সবসময় ওয়ার হবে। আরেকটা উদাহরণ দেখো, যদি উড দ্যাট না থাকে, সেন্টেন্সটা আই উইশ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আই থাকলে আই, এখন উই থাকলে এখানে উই হবে। যেমন এখানে আই দিয়েছি, তাহলে আই উইশ আই ওয়ার আ চাইল্ড। অতীতের কোনো আকাঙ্ক্ষা যেটা পূরণ হয় নাই এবং এটা কখনো সম্ভবও না এখন, এইরকম সেন্টেন্স বোঝানোর ক্ষেত্রে মূলত উড দ্যাট অথবা আই উইশ ব্যবহৃত হয়। সেক্ষেত্রে তোমাদেরকে এরপর কি করতে হবে, উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড প্লাস ভিওয়ান লিখলে সেটাই ভালো। তবে কেউ যদি বি লিখতে চায় তাহলে সেক্ষেত্রে তোমাকে বির ক্ষেত্রে ওয়ার দিতে হবে। তাহলে আবার বলছি, উড দ্যাট অথবা আই উইশ থাকলে তোমাকে পরবর্তী সেন্টেন্সটা অবশ্যই পাস্ট টেন্স লিখতে হবে, তবে বি লিখলে ওয়ার লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুলগুলি নিয়ে কথা বলি। প্রিয় শিক্ষার্থী, কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে তোমরা যদি এসকে কনজাংশন হিসেবে না পেয়ে মতো এর অর্থ দেয় এরকম পাও, সেক্ষেত্রে তোমরা এজ এর পরে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিবা, বাস কমপ্লিট হয়ে যাবে সেন্টেন্সটা। কিন্তু বর্তমানে টিচাররা তো একটা শব্দে উত্তর দিলে কমপ্লিটিং সেন্টেন্সটাকে তারা গ্রহণ করতে চায় না। সেক্ষেত্রে তোমরা এজ এর পরে অ্যাডজেক্টিভ না লিখে অ্যাডজেক্টিভ ফ্রেজ লিখবা, অর্থাৎ একাধিক শব্দ যেটা অ্যাডজেক্টিভের কাজ করে এরকম কিছু একটা ফ্রেজ দিবা, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আসো আমরা উদাহরণ দেখি। দেখো, আই নো হিম, আমি তাকে চিনি, অ্যাজ অ্যান ইনোসেন্ট পারসন, আমি তাকে চিনি একজন সৎ মানুষ হিসাবে। দেখো, ইনোসেন্ট পারসন, ইনোসেন্ট অ্যাডজেক্টিভ পারসন, দুইটা শব্দ মিলে একসাথে কি হলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল। আর একটা উদাহরণ দেখি, হি নোস মি, সে আমাকে চেনে, অ্যাজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে আমাকে জানে মেধাবী ছাত্র হিসাবে। আবার আরেকটা উদাহরণ দেখো, ইউ বিলিভ হিম, তুমি তাকে বিশ্বাস করো, অ্যাজ অ্যান অনেস্ট পারসন, তুমি তাকে সৎ ব্যক্তি বা অনেস্ট ম্যানও লিখতে পারো, পারসন না লিখে লিখতেই পারো। তুমি তাকে জানো বা বিশ্বাস করো একজন সৎ ব্যক্তি বা সৎ মানুষ হিসাবে। তোমরা সবাই খেয়াল করো, এজ এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন দেওয়া, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করা হয়েছে প্রত্যেকটা এজ এর পরেই। এখন তোমাদের মনে হতে পারে এজ আর টু বি তো একই অর্থ, আসলেই একই অর্থ। এই এজ এর জায়গায় যদি টু বি থাকতো সেক্ষেত্রেও কিন্তু একই নিয়মই প্রযোজ্য হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমপ্লিটিং সেন্টেন্সের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা তো জানো কমপ্লিটিং আলোচনাটা অনেক বেশি বিস্তৃত, তোমাদের যাতে বিরক্তির কারণ না হয় সেই কারণেই মূলত আমি অনেকটা সংক্ষেপে আলোচনা করলাম, আর বিস্তৃত আলোচনা করা হয় মূলত অফলাইন ব্যাচে। এছাড়া আমি তো গ্রামারের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছি, তোমরা সেইগুলো দেখবা, কোথাও প্রবলেম পেলে বলবা। আর আগামীতে কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও তোমরা আমাদেরকে জানাবা, জানালে ইনশাল্লাহ তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব। আর কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমার আলোচনার মধ্যে বুঝতে যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে আমাদেরকে জানাবা। আবার কোনো সেন্টেন্স করতে গিয়ে যদি প্রবলেম বোধ করো তাহলে ওইটা কি কারণে প্রবলেমটা হয়েছে রুল সহকারে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।